এখানে এসে যেটা আমি প্রথম বুঝবার চেষ্টা করলাম সেটা হচ্ছে, ধরেন আমি স্লুইস গেটগুলো বা যে বাধাগুলোর কারণে বলা হচ্ছে যে বড়াল উঁচু হয়ে গেছে বা বড়াল ভরাট হয়ে গেছে বা বড়ালের 18 কিলোমিটার প্রবাহে পানি নেই, সেগুলো আমি কেমন করে ফেরত আনবো, আর এই স্লুইস গেটের কারণেই এটা হয়েছে কিনা। আগে এক ধরনের ধারণা ছিল, এখন এসে যেটা দেখলাম যে আসলে স্লুইস গেট আমি অপসারণ যদি করিও, শুধু স্লুইস গেট অপসারণের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না, কারণ সমস্যাটা আরো বেশি জটিল হয়ে গেছে। ফলে এখানে এই জায়গাটাকে আমার একটু করে এক্সকাভেট করতে হবে, খনন করতে হবে। আরেকটা হচ্ছে, এখানে সবসময় পানিটাকে নিশ্চিত করার জন্য, মানে পুরো বড়ালের ওই 18 কিলোমিটারও যদি আমি ধরি, ওইটাকে নিশ্চিত করার জন্য ওইখানে আসলে আমাকে আলাদা করে একটা কাজ হাতে নিতে হবে। তো এখন বড়ালের পানিটা নিশ্চিত যদি না করি তাহলে কি হয়, আমাদের একটা নদী মরে যায়। একটা নদী যদি আমাদের মরে যায় তার মানে একটা প্রাণ ব্যবস্থা আমাদের চলে যায়। তারপরে আমরা পানির জন্য হাহাকার করব, তারপরে আমরা ডিপ টিউবওয়েল লাগাবো, তারপরে আমাদের যখন জলবায়ু পরিবর্তন হবে তখন আমরা বলবো যে আমাদের পানির নিশ্চয়তা নাই। তো স্লুইস গেটগুলো তো কেউ ব্যক্তিগত স্বার্থে লাগায়নি, লাগিয়েছিল এই জন্য যে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমার আগে নদী বাঁচবে, তারপরে আমি অন্যান্য কথাগুলো বলবো। তো এখন আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডকে তাদের থেকে আমি একটা সম্পূর্ণ কর্মপরিকল্পনা চাইব, যে এই 4 ঘাটের স্লুইস গেটটা সরিয়ে কতটুকুন জায়গা আমার খনন করতে হবে, আর নিচের দিকে আটঘরিয়ার ওই দিক থেকে আমার 18 কিলোমিটার যেটুকুন ভরাট হয়ে গেছে ওইটুকুন খননের সহজ উপায় কি। খননের যদি উপায় আমাকে বলা হয় জমি অধিগ্রহণ করে খনন, ওটাতে আমি নিরুৎসাহিত বোধ করি, কারণ আমি দেখেছি যে সরকারি ঢুকে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়াটা খুবই জটিল। তো প্রাকৃতিক উপায়ে কতটুকুন আমরা ফেরত আনতে পারি, সেটার জন্য কি পরিকল্পনা হতে পারে, এটা পানি উন্নয়ন বোর্ডের কাছে চাইবো। এবং পানি উন্নয়ন বোর্ডকে যেটা আমার পক্ষ থেকে মেসেজ, সেটা হচ্ছে নদীটাকে একটা প্রাণ ব্যবস্থা, প্রাকৃতিক সিস্টেম হিসাবে দেখেই তাকে পরিকল্পনা করতে হবে। যখন এগুলো পরিকল্পনা করা হয়েছে তখন দেশে পরিবেশ সংরক্ষণ আইন ছিল না, নদী রক্ষা কমিশন আইন ছিল না, এখন তো এগুলো আইন হয়েছে, বাস্তবতার নিরিখেই হয়েছে। সরকার যখন একটা আইন করে তার একটা জনস্বার্থমূলক দিক থাকে। তখন পানি উন্নয়ন বোর্ডের একচ্ছত্র মতামত ছিল, এখন তো তার একচ্ছত্র মতামত থাকবে না। নদী রক্ষা কমিশন চাইবে এই নদীটা ফেরত আসুক, পরিবেশ অধিদপ্তর চাইবে নদীর পানিটা, পরিবেশটা নষ্ট না হোক। কাজে এগুলোকে সমন্বয় করে একটা কর্মপরিকল্পনা হবে, যেটা আমি বলবো ব্যয় সাশ্রয়ী করতে। এক পরিকল্পনা দিয়ে আমি নদীকে ধ্বংস করলাম, আবার শত কোটি টাকার আরেক পরিকল্পনা নিয়ে আমি নদীটাকে বাঁচিয়ে আনবো, এইটা কোনো উন্নয়নের ধারা হতে পারে না। তো সেটা অনেক আগেই হয়ে গেছিল, যেহেতু তখন এই আইনগুলো ছিল না। তো আমি তাদের কাছ থেকে একটা পরিকল্পনা চাইবো, আর বাকিটা যেহেতু আমি মোটামুটি মাঠে আগেও এসেছি আমি জানি, আমার চেষ্টা থাকবে বরাল নদীতে প্রবাহটা ফিরিয়ে আনা। এখন সবটুকুন হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কারণ আমাদের সময় কম, অন্তত এইটুকুন জায়গা 4 ঘাটের স্লুইস গেটের জায়গাটুকুন যদি আমার সময় আমি দেখে যেতে পারি, আর কর্মপরিকল্পনাটা যদি চূড়ান্ত করে যেতে পারি, পরবর্তী সরকার নিশ্চয়ই বাকি কাজটুকুন করবে। অভিশাপের কথা বলি, কিন্তু আমাদের দেশীয় প্রকল্পের স্বার্থে যে অভিশাপগুলো হয়েছে, এই প্রকল্পগুলো কেন অপসারণ হচ্ছে না? মানে আমরা নানা, যে আপনার সামনেই যারা কথা বলছিলেন তারাও দেখলাম নানা রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনারাও বোঝানো হচ্ছিল, কিন্তু এটার কি স্বার্থ আসলে? আপা এই সম্পর্কে একটা প্রশ্ন বলি, আপনি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আপনারা পরিকল্পনা চাইবেন, কিন্তু আমরা স্থানীয় মানুষের কাছ থেকে যেটা শুনি, তাদের সাথে পানি উন্নয়ন বোর্ডের অনেক মত পার্থক্য আছে, এবং আপনারা বিশেষজ্ঞ অনেকে আছেন, অনেক টিম, তো এটার একটা সমন্বিত টিম গঠন করবেন কিনা? আজকের উদ্যোগটা কি সমন্বিত নাকি শুধু পানি উন্নয়ন বোর্ড, সেটা বলেন। সমন্বিত। তাহলে পরবর্তী কাজটাও সমন্বিত হবে। পানি উন্নয়ন বোর্ডকেও জানতে হবে যে কোথায় সে মানুষের কথাটা তাকে শুনতে হবে, কারণ এই প্রকল্প তো তার ব্যক্তিগত স্বার্থে করা না, এই প্রকল্প জনস্বার্থে। জনগণই যদি এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং মনে করে এটাকে মডিফাই করতে হবে, এটাকে রিভিজিট করতে হবে, তাহলে পানি উন্নয়ন বোর্ডের সেখানে না বলার তো আমি কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। সে যেই প্রকল্পই করুক না কেন, ওটা জনগণের অর্থে করবে, কাজে জনগণের মতামত সেখানে অবশ্যই প্রতিফলিত হতে হবে। আর এটা সত্য কথা যে আপনি যখন একটা ন্যাচারাল সিস্টেমের সাথে ইন্টারফেয়ার করেন, এইটার নেতিবাচক কিছু প্রভাব থাকবেই, নেতিবাচক কিছু প্রভাব মেনে নেওয়া যায়। নেতিবাচক প্রভাবের কারণে নদীটাই মরে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। নদীটার প্রবাহ হয়তো আপনি একটু নিয়ন্ত্রিত করলেন, কারণ মানুষ আবার বন্যা থেকেও মুক্তি চাইবে, মানুষ নদী ভাঙন থেকেও মুক্তি চাইবে, কাজে সেখানে আপনি তো কিছুটা নিয়ন্ত্রিত কোনো কোনো জায়গায় করতে পারেন, কিন্তু নদীটাই মরে যাবে এমন প্রকল্পকে তো আমি উন্নয়ন প্রকল্প বলার কোনো সুযোগ দেখি না। রাজশাহীতে আমরা বিভিন্ন জায়গাতে দেখছি যে আগে থেকে বালু উত্তোলন করা হয়, এবং আপনার
যে জায়গাটা এখানে স্থানীয় সাংবাদিকরাও কিন্তু এর আগে এবং এখানকার যারা রয়েছে তারা অভিযোগ করেছে বারবার এখানে ছিল এবং অবৈধ পাহাড়ের মতো ছিল এবং রাজশাহীতে শহরে অন্য জায়গাতে আমরা দেখছি। তো এগুলার আসলে জোর জবরদস্তি করে কিন্তু এই বালুগুলো উত্তোলন করা হয়, তারা অভিযোগ করছে। আসলে স্থানীয় প্রশাসন এখানে কি ভূমিকা রাখবে? আসলে আমি একটু বলি, এখানে হচ্ছে নদীর কিন্তু আমার ফ্রেমটা শেষ, মানে নদীর পাড়ের যে মাটি সেই মাটিও কাটা হয়। এটা কাটা মানে দেখার জন্য মানে ভিজিট করার দরকার নেই, স্যাটেলাইট ফুটেজে আমরা দেখতে পাই যে নদীর পাশ থেকে মাটি কাটছে, কিন্তু প্রশাসনের নজরে পড়ছে না। এখানে উত্তরটা আমি দুই ভাবে দিই। এই বালু দস্যুতা আর মাটি দস্যুতা একটা চরম রূপ নিয়ে নিয়েছে। এই ইটভাটার জন্য আর নির্মাণ কাজের জন্য বালু তোলে আর পাহাড় কাটে আর কৃষি জমির উপরের ভাগ কেটে নিয়ে চলে যায়। কৃষক রাতে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে দেখে তার জমির মাটি নাই। এইরকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে গেছি। এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে, এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা সেদিন 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি এবং ভূমি উপদেষ্টা, আমরা একসাথে 64 জেলার ডিসির সাথে বসেছিলাম, এসপির সাথে বসেছিলাম, শুধুমাত্র বালু উত্তোলনটাকে নিয়ন্ত্রণে আনবার জন্য নির্দেশনা দিতে। এবং সেখানে আমরা 10 দফা নির্দেশনা স্পষ্ট করে দিয়েছি যে বালুমহল নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা অনুযায়ী যেই সার্ভে করে দেখার কথা বালু আছে কিনা, সেই সার্ভে দেখা যায় 10 বছর আগের। 10 বছর পরে আর ওখানে বালু নাই, তাও ওই একই জায়গায় ইজারা দেয়া হচ্ছে, আর যে ইজারা পাচ্ছে সে গিয়ে পাশের জায়গা থেকে বালু তুলছে। আমরা বলেছি নতুন করে এই সার্ভেগুলো করতে হবে, তাদেরকে নিয়মিত অভিযান করতে হবে। তাদের একটা যুক্তি হচ্ছে যে আমরা দিনের বেলা অভিযান করি, এখন ওরা রাতের বেলা তোলে। এখন অপরাধ যদি রাতের বেলা হয়, আমি প্রশাসককে বলতে পারবো আমি রাতের বেলা করে বলে আমি ওটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আপনি আছেন, আপনি শুনে যান। হ্যাঁ, এটা ডিসি সাহেবদেরকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই বছর যে কটা বালুমহল ইজারা দেয়া হয়েছে তার বিপরীতে সরকার 250 কোটি টাকাও পুরা পায়নি। তো 250 কোটি টাকার জন্য সরকার আসলে বালুমহলগুলো এইভাবে ইজারা দেবে নাকি নদীর নাব্যতা যেহেতু সরকারের দায়িত্ব, সরকার আস্তে আস্তে এঙ্গেজড হবে, কারণ এই সমস্ত যন্ত্রপাতি তো সরকারেরই আছে, সেটা করবে। তাহলে লোকেও কম দামে বালু পাবে, নদীর পরিবেশও রক্ষা হবে, আশেপাশের মানুষও রক্ষা পাবে। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, যেখানেই বালু উঠে, যেখানেই পাথর তোলে, আপনারা আমাকে ফোন করেন, আমাকে SMS দেন। সেটা যখন আমি বেলা ছিলাম তখন পরিবেশের সব দিক আমি দেখতাম, কিন্তু এখন আলাদা আলাদা মন্ত্রণালয়, যেমন বালু হচ্ছে ভূমি, খনিজ হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ। তার অর্থ এই না সরকারে থাকলে সবকিছুরই দায় নিতে হয়, দায়িত্ব নিতে হয়, সেটা নেব। কিন্তু আমরা ওই 3 জন উপদেষ্টা বসা, যেখানে ইজারাদার নিয়মের বাইরে চলে যায় সেখানে ব্যবস্থা গ্রহণ করে এবং তার জন্য তৎপর হয় প্রশাসন, সেটা নিশ্চিত করা। সেই 10 দফা আমরা এটা তো গোটা বাংলাদেশে এটা একটা প্যান্ডেমিকের মতন ছড়িয়ে আছে আসলে এই অবৈধভাবে বালু উত্তোলন। এবং এটা কারা করে সেটা আপনারা জানেন, একটা অর্থনৈতিক গোষ্ঠী থাকে, তারা এটা করে। কিন্তু আমরা একটা শক্ত অবস্থানে গেছি এবং আমরা কিন্তু নিয়মিত ডিসিদেরকে মনিটর করছি। যে এটা মাত্রই 3-4 দিন আগে আমরা সভাটা করলাম, কোন জায়গায় আমি নিজে ফোন পেয়ে মাঝরাতেও কোনো ডিসিকে ঘুম থেকে উঠে বলেছি যে আপনি লোক পাঠান। এরকম হচ্ছে, এখন একটা নিয়ন্ত্রণে এটাকে আনতে হবে। আপনারাও যখন দেখবেন এরকম হবে, আপনারাও কিন্তু ডিসি মহোদয়ের ওখানে যাবেন, সন্ধ্যা হোক রাত হোক এটা ব্যাপার না, আপনাদেরকে যে বলতে হবে যে এই যে আমরা নিয়ে এসেছি আপনাকে এটা আটকাতে হবে। এই অঞ্চলের ফসলি জমি পুকুর কেটে শেষ করে মানে হয়ে গেছে আর কি প্রায়, এই বিষয়টা কি মানে সমাধান হচ্ছে নাকি? আমাকে পরিবেশের জন্য একটা হুমকি স্বরূপ হবে কিনা? অবশ্যই হুমকি স্বরূপ হবে। শোনেন, 2050 থেকে 70 সাল নাগাদ বলা হচ্ছে যে এইভাবে করে যদি কৃষি জমি অকৃষি খাতে চলে যায় তাহলে বাংলাদেশে আর চাষের জমি থাকবে না। আজকে সকালবেলা ডিসি মহোদয় এটাই বললেন, আমি যখন ওনাকে বললাম যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আপনার পুকুর সংস্কারের জন্য আপনি কোনো প্রকল্প দিবেন কিনা, উনি বললেন যে আমার হচ্ছে রাজশাহী শহরের ঠিক বাইরে সমস্যাটা উল্টো, সমস্ত কৃষি জমিতে তারা পুকুর খনন করছে এবং ওনার ভাষ্য মতো ওনারা অভিযান চালাচ্ছেন, নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং আমি আবারও বলে যাব যাতে ওনারা ভালো করে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে আব্বা। হ্যাঁ, কোন ডিসেম্বরে? এই ডিসেম্বরে না, 2026 বোর্ড আমাদেরকে বলছে যে নতুন করে চুক্তির ব্যাপারটা কি, নতুন করে চুক্তি নবায়নের বিষয়ে কি অবস্থা? চুক্তিটা শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে। যেহেতু একটা চুক্তি আছে,
এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরো তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে। যখন চুক্তিটা হয়েছিল তখন কিন্তু সেই সময়কার সরকার 6 মাসেই কাজটা করে ফেলতে পেরেছিল। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের ন্যায্য হিস্সা। কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে, নিয়মিত করা হবে, কিন্তু এই চুক্তিটা নবায়নের কথা এই মুহূর্তে তোলার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি 1.5 বছর সময় আছে, তখন তোলা যাবে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সমন্বিত প্রচেষ্টা যেটা বলছেন, আমাদের এই বড়ালের দুঃখ একটাই যে একদিকে হচ্ছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, আরেকদিকে হচ্ছে নাটোর পানি উন্নয়ন বোর্ড, আরেকদিকে হচ্ছে স্থানীয় প্রশাসন। তো বিগত যে প্রকল্পগুলো আমরা দেখছি, যে প্রকল্পগুলো হাতে নিচ্ছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড অথবা হলো নাটোর পানি উন্নয়ন, সেক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টার অভাব, এবং দেখা গেছে যে কোনো প্রকল্প এখানে বাস্তবায়ন হলেও স্থানীয় যে প্রশাসন তারাও এটা অবগত থাকে। তো সেক্ষেত্রে এটা আমি নিশ্চিত সুইট করব, গেটগুলো উঠবে কিনা আপা, এটা একটু বলে দেন। আমি নিশ্চিত করব যাতে এই সমন্বিত উদ্যোগটা এবার হয়, এবার যেন একতরফা কোনো কাজ না হয়। আর আমি আগেও স্লুইস গেট উঠিয়ে দেওয়ার পক্ষে ছিলাম, এখনো পক্ষে। আমি মনে করি না যে চারঘাটের স্লুইস গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু স্লুইস গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাত দেব।